নিয়মিত সংবাদের পর আমি প্রিমা জামান আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি কার্যদিবসের আয়োজন ব্যবসাপাতির সারাদিনে। শুরুতেই জানাবো এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের সূচকের অবস্থান কি রয়েছে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস এবং এখন পর্যন্ত লেনদেনের চিত্রে 2 ঘন্টার মতো অতিক্রম হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে ইতিবাচক অবস্থার মধ্য দিয়েই লেনদেন কার্যক্রম এবং ডিএসসির যে প্রধান সূচক রয়েছে ডিএসসিএক্স এটি 19.99 অর্থাৎ প্রায় 20 পয়েন্ট বলা চলে, 20 পয়েন্টের মতো বেড়ে রয়েছে 4700। আর একটু পরিবর্তন অবশ্য হয়েছে এই ক্ষেত্রে 22.49 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে এই সূচকটি রয়েছে 4797 পয়েন্টে। অন্য দুটি সূচকের মধ্যে ডিএস30 সূচকটি 10.55 পয়েন্টের মতো বেড়ে রয়েছে 1879 পয়েন্টে, আর সরিয়া সূচক ডিএসিএস 8.74 পয়েন্ট বেড়ে রয়েছে 1191 পয়েন্টে। মোট লেনদেন ছাড়িয়েছে 336 কোটি 55 লাখ টাকা। এখন পর্যন্ত হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 146টির দর বেড়েছে এবং হারিয়েছে 83টির দর। শুধুমাত্র শেয়ার ভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে 151টির দর বেড়েছে, হারিয়েছে 84টির দর। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 21টি ফান্ডের দর বেড়েছে, হারিয়েছে 5টি ফান্ডের দর। এ ছিল এখনকার মতো ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের সবশেষ অবস্থা। বরাবরের মতো জানিয়ে রাখি, আমাদের অনুষ্ঠান চলাকালে আপনারা চাইলে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZ ও এরপর স্পেস দিয়ে আপনার নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিএ ফার্ম মসি মুহিত হক অ্যান্ড কোং এর পার্টনার মোহাম্মদ ফোরকান উদ্দিন। জনাব ফোরকান উদ্দিন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। ভালো আছি। আমি শুরুতেই একটু ইন্ডেক্সের এখন চলমান ধারাটা নিয়ে আলাপ করতে চাচ্ছি, কেননা গত সপ্তাহ অর্থাৎ ঈদ উল ফিতরের ছুটির পরে গত সপ্তাহে 3 কার্যদিবস লেনদেন হয়েছে এবং এই 3 কার্যদিবসের সূচকে এতটাই উত্থান অবস্থান ছিল যে ইন্ডেক্স 152 পয়েন্টের উপরে যোগ হয়েছে। আর শুধু তাই নয়, এই সপ্তাহে আবার সেখান থেকে একটু ঘুরেছে। গত 2 দিনে আপনার কিছুটা হয়তো মূল্য সূচকের সংশোধন হচ্ছে। তো এই সংশোধন এবং তার আগের অবস্থানকে মিলিয়ে আপনার বিশ্লেষণ কি হবে? আচ্ছা, আসলে হচ্ছে কি, আমরা যখন ঈদের ঠিক আগ মুহূর্তের কথাটা চিন্তা করি, ঈদের 4-5 দিন আগ থেকেই কিন্তু বাজারে একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখেছি এবং ওই পজিটিভ ট্রেন্ড থেকে মার্কেটে একটা পারসেপশন তৈরি হয়েছিল যে ঈদের যে চাপটা আছে, ঈদের সময় একটা চাপ তো থাকে, ঈদের যে বিক্রির চাপটা আছে এটা যখন ওভারকাম হয়ে যাবে তখন কিন্তু বাজারে একটা ভালো পজিটিভ মুভ করবে। কারণ বাজারে যতগুলো নিয়ামক ছিল বাজারটাকে স্টেবল করার জন্য বা বাজারের দেশের অর্থনৈতিক অবস্থা এবং সব কিছু মিলিয়ে বাজারের যতগুলো নিয়ামক ছিল সবগুলো নিয়ামক কিন্তু পজিটিভ। এখন পর্যন্ত বাজারকে নেগেটিভলি ইভ্যালুয়েট করার মতো কোনো কিছু কিন্তু কোনো নিয়ামকই বাজারে এখন উপস্থিত নাই। এরকম সিচুয়েশনে সবাই ধরে নিয়েছিল যে ঈদের পরে বাজারটা বেশ ভালো পরিমাণে একটা বাম্প আপ হবে এবং সেটা হয়তো সেরকম একটা ট্রেন্ড নিয়েই কিন্তু ঈদের পরে বাজারটা শুরু হয়েছিল এবং সেভাবেই কিন্তু বাজারটা চলে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে আবার গত 2 দিনে, গতকালকে এবং গত পরশু আমরা যেটা দেখেছি যে বাজারে একটা নেগেটিভ ট্রেন্ড। এটা হয়তো 2টা কারণ হতে পারে। একটা হলো যে প্রফিট টেকিং অ্যাটিটিউড থাকতে পারে, আরেকটা হলো যে আপনার মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, যে অনেকে হয়তো মনে করে যে ঠিক আছে বাজার তো অনেক বেড়ে গেছে, 4800 ইন্ডেক্স হয়ে গেছে, 4500 ইন্ডেক্স হয়ে গেছে, এখন বোধহয় বাজার আবার এই জায়গাটাতে আমার আসলে খুব একটা ডিপ অবজারভেশন আছে, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। কেননা মনস্তাত্ত্বিক বিষয়টা নিয়ে আমাদের মার্কেট আসলে ঘুরপাক খায়। এই একটা জায়গাতে আমরা আসলে সবসময় দেখি যে কোনো ধরনের কোনো সেনসিটিভ ইনফরমেশন না থাকলেও মনস্তাত্ত্বিক কারণে মার্কেটে অনেক বেশি ফ্লাকচুয়েট করছে। এটা নিয়ে একটু যদি ব্যাখ্যা করেন আপনি। জি, এই জায়গাটাতে আমি যেটা বলতে যাওয়ার চেষ্টা করবো সেটা দেখেন, মনস্তাত্ত্বিক বলে কোনো কিছু শেয়ার বাজারে থাকার অস্তিত্ব কেন থাকবে এটা আমি জানি না। কারণ এই বাজারটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা বাজার। এটা হলো অঙ্কের বাজার, পরিষ্কার কথা। এখানে অঙ্ক করে আপনাকে যা করার করতে হবে। তো এই অঙ্কের বাজারে মনস্তাত্ত্বিক ব্যাপার, ধারণাগত ব্যাপার বা বেড়ে গেছে আর বাড়বে না এরকম ব্যাপার, এই জায়গাগুলো কেন থাকে আমি জানি না। তবে হ্যাঁ, বাজারের টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কখনো কখনো এই জায়গাগুলো কাজ করে, তো সেটা ঠিক আছে। কিন্তু যদি বাজারের টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করলেও সেই টেকনিক্যাল অ্যানালাইসিসকে আমলে নিয়ে যে ফান্ডামেন্টালস যেসব শেয়ারগুলোতে আছে, যখন এরকম মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো কাজ করে তখন কোনটা ফান্ডামেন্টাল আর কোনটা ফান্ডামেন্টাল নয় বাজার কোনো কিছুই মানে না, সব কিছু নিচের দিকে থাকতে থাকে। তো এই ধরনের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে, কনসিডারিং আপনার ফান্ডামেন্টালস অফ সিকিউরিটিস। ওই জায়গাগুলোকে বেশি আমাদেরকে দেখতে হবে যে সিকিউরিটিজের ফান্ডামেন্টালসটা আমরা অ্যানালাইসিস করবো, রেদার মনস্তাত্ত্বিক যে 4800 ইন্ডেক্স হয়ে গেছে, 4500 ইন্ডেক্স হয়ে গেছে, এখানে একটা কারেকশন হবে। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিসের গ্রাফে অনেক সময় এটা দেখা যায়, কিন্তু এইটাকেই যে পুরোপুরিভাবে আমলে নিতে হবে সেটা কিন্তু জরুরি কথা নয়।
এই মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে আরেকটা গ্রুপ অফ ইনভেস্টার্স আছে যারা আবার বাজারে এটাকে ছড়ায়ও দিচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু রেগুলেটরকে বুঝতে হবে যে যারা ছড়াচ্ছে তাদেরকেও একটু আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গাগুলো কারা ছড়াচ্ছে, এবং সেইখানেও একটা আপনার বিধিনিষেধ তৈরি করে বাজারটাকে আমার মনে হয় কন্ট্রোল করা যেত। মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে আমি পুরোপুরিভাবে সাপোর্ট করি না। এখন যেটা হচ্ছে আমাদের পুঁজিবাজার চিত্রটা এমন যে এটা অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে, মানে এখান Exactly. থেকেই আমরা আর বের হতে এখান থেকে পারছি না, এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যজনক হলেও আশ্চর্য বলছি এই জন্য যে আপনি দেখেন এই মনস্তাত্ত্বিক ব্যাপারটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের বড় ইনভেস্টার যারা, ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা, তাদের উপরে পড়ে যায় অনেক সময়। কারণ তারা যদি সক্রিয় থাকে, তাদের যদি কন্ট্রিবিউশনটা প্রপারলি হয়ে থাকে টু দি মার্কেট, তাদের যদি সেন্সিবল কন্ট্রিবিউশনটা হয় বাজারে, দায়িত্ববোধের জায়গাটা যদি ওনারা প্রপারলি কাজ করে থাকেন, তাহলে তো বাজারটা এরকম হওয়ার কথা নয়। কারণ যখনই বাজার আপনার রিটেল ডোমিনেন্স মার্কেট হয়, তখনই কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে। বাজার আমাদের স্টিল, আমাদের বাজার কিন্তু রিটেল ডোমিনেন্স, এই রিটেল ডোমিনেন্সি থেকে কিন্তু বের হতে হবে। এই রিটেল ডোমিনেন্সের রেজাল্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও ভালো না, যেটা আমরা হয়তো পরে হয়তো চিন্তা করতে পারবো যে এই রিটেল ডোমিনেন্সির জন্য কিন্তু আপনার বাজারে এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তখনই বেশি কাজ করে যখন বাজারটা রিটেল ডোমিনেন্স থাকে। এই রিটেল ডোমিনেন্স থেকে আমাদেরকে ইনস্টিটিউশনগুলোর দায়িত্বশীল ভূমিকায় এসে বের হয়ে আসতে হবে। এখন কি মনে হচ্ছে মার্কেট মুভমেন্ট দেখে যে তারা কতটুকু সক্রিয় হচ্ছে market এ? আমি আসলে যদি দেখি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আসলে একটা ভেরিয়ার, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলতে আমরা যাদেরকে মিন করছি বলি, কিন্তু আসলে তারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর নয়। যেমন ব্যাংকসগুলো কিন্তু আপনার আর আমার মতোই ইনভেস্টর, XYZ এর মতোই ইনভেস্টর। তারা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর যদি আমি তাদেরকে বলি তা কিন্তু নয়। আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বাজার হলো মিউচুয়াল ফান্ডগুলো। তো আমাদের এখানে কিন্তু ব্যাংকসগুলোই হয়ে গেছে এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এরকম সিচুয়েশনে এসে ব্যাংকসগুলোর, বাংলাদেশ ব্যাংকের যে একটা বিধিনিষেধ আছে আপনার এক্সপোজার লিমিটটাকে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে, তো সেই বিধিনিষেধটাকে যদি অ্যাড্রেস করা যায়, আমার মনে হয় এটা একটা ভালো দিক হবে। কারণ সরকার তো সব কিছুই করেছে এই শেয়ার মার্কেটের জন্য। আমি বলবো যে এই সরকার শেয়ার মার্কেটের জন্য যতটুকু করেছে বা যতটুকু করার চেষ্টা করেছে পলিসিগত দিক থেকে, সেই দিক থেকে আমি বলবো যে অনেক কিছু করেছে সরকার তার সব কিছু দিয়ে চেষ্টা করেছে। আর এই একটা জায়গায় যদি আমরা একটু কারেকশন নিয়ে আসতে পারি, যে স্টক মার্কেটের যে এক্সপোজার লিমিটটাকে যদি আমরা অ্যাডজাস্টমেন্টের সুযোগ করতে পারি, তাহলে কিন্তু বাজার আরেকটু ডিফারেন্ট হবে। যেসব ব্যাংকসগুলো আছে তারা তাদের বর্তমান যে লুজিংয়ের যে অবস্থাটা আছে সেখান থেকে তারাও রক্ষা পাবে, বাজারটাও কিন্তু আপনার কারণ অনেক তাদের একটা বড় অংশই তো আসলে আমাদের মার্কেটে রক্ষা পাবে, এবং ব্যাংকসগুলো কমফোর্ট ফিল করবে ফর ইনভেস্টিং দেয়ার মানি ইন দ্য মার্কেট। আর লাস্ট কয়েকদিন ধরে কিন্তু অনেকগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসছে, Exactly. এটারও একটা কিন্তু প্রতিফলন রয়েছে মার্কেট। আমি তো এটার ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো, কারণ অনেকগুলো এক্সপেকটেশনের তুলনায় অনেকগুলো খুব হাই, আবার অনেকগুলো হচ্ছে এক্সপেক্ট করা হচ্ছিল যেগুলো, সেগুলো আবার কিছুটা যেমন মাল্টিন্যাশনাল কোম্পানির মতো রয়েছে। তো আপনার এই ব্যাপারটি নিয়ে যদি আপনি, বিজনেসে উত্থান পতন আছে, হবে। আমার সারা বছর সবসময় একই রকমভাবে আমার আর্নিং হবে তা নয়। তবে হ্যাঁ, যেটা আপনি বলার চেষ্টা করেছেন যে এই হাফ ইয়ারলি যেসব ডিক্লারেশনগুলো আসছে, এগুলোর জন্য কিন্তু বাজারের ইনভেস্টর যারা আছেন তারাও একটু বুঝে শুনে, এটা আমার মনে হয় যে কিছু বুঝে শুনে ওনারা কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করছেন, কিছুটা বুঝে শুনে যে ঠিক আছে আসুক, ডিক্লারেশনটা আসুক, তাহলে কি হয়। তো এইরকম জায়গা থেকেও কিন্তু আপনার কিছুটা বাজারের এলোমেলো অবস্থাটা কিন্তু কাজ করছে। এখানে কিন্তু যে জায়গাটা বাংলাদেশ ব্যাংকের ইস্যুটা নিয়ে আমি কথা বলছিলাম, সেখানে আমার কাছে আরেকটা জিনিস খুব খটকা মনে হয় এরকম যে আপনার বাংলাদেশ ব্যাংক আইন, ব্যাংক কোম্পানি আইনটা যখন হয়, সেখানে আইনের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে যে আপনার সময়টা বোধহয় জুন 16 এর মধ্যে আপনাকে একটা আইনের মধ্যে, যে আইনটা কিন্তু আপনার একটা পারপেচুয়াল আইন, এই আইনটা কিন্তু আপনার প্রতি বছর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মতো করে পরিবর্তিত আইন নয়, যে প্রতি বছর সংসদে আসবে আর প্রতি বছর এখানে কিছু এডিশন ডিলেশন হয়ে এটা চেঞ্জ হবে, এরকম কিন্তু নয়। এই আইনটা একটা পারপেচুয়াল নেচার আইন, এটা কিন্তু অনেক দিন ধরে থাকবে। যেমন দেখেন 1991 সালে একবার এটা হয়েছিল, এখন আবার নতুন করে এটা চেঞ্জ হয়েছে। 1994 সালে কোম্পানি আইন হয়েছে, এখন নতুন করে আবার একটা ড্রাফট হতে যাচ্ছে। তো এত লম্বা সময়ের জন্য যখন কোনো আইন তৈরি করা হয়, সেখানে এরকম সময়সীমা ভিত্তিক একটা ক্লজ কিভাবে ইনসার্ট হয়, আমি আইনের ছাত্র না, আমি আইন হয়তো ভালো বুঝি না, তবে সাধারণ মানুষ হিসেবে আইনটা কি, আইন তো আসলে আপনার লজিক, এই লজিক দিয়ে আমি যতটুকু বুঝি তাতে করে এটার ইনক্লুশনটা খুব একটা ভালো হয়নি। কারণ এটা যদি ইনক্লুশনটা আইনের মধ্যে, বিশ্লেষক আপনারা যারা আছেন সবাই মিলে তো এই বিষয়টা নিয়ে আসলে অনেকদিন ধরে বলে আসছেন, কারণ এটা যদি আইনের মধ্যে ইনক্লুশন না হতো, তাইলেও হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে কিছুটা ক্ষমতা থেকে যেত, বা বাংলাদেশ ব্যাংক চাইলে হয়তো এটাকে শর্তটাকে শিথিল করার। কিন্তু এখন যখন এই শর্তটাকে শিথিল করার প্রসঙ্গ আসছে, তখন কিন্তু এটা আইনের অজুহাত দিচ্ছে, এবং এই আইনকে সংশোধন করতে গেলে আবার মিনিস্ট্রি অ্যান্ড দেন পার্লামেন্ট একটা লম্বা চক্করের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই আইনটা এখানে কেন এসছে এটাও আমি জানি না। আমার কেন জানি মনে হয় যে এই আইনগুলো যখন হয়, তখন যারা সেক্টর এক্সপার্ট, শুধু এই আইন না, সবগুলো
টেকনিক্যাল আইনগুলো যখন হয় সেক্টর এক্সপার্টদেরকে সাথে রেখে যদি আইনগুলো করা হতো তাইলে কিন্তু এরকম সিচুয়েশন হয়তো নাও হতে পারতো। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমরা ভবিষ্যতে খেয়াল করব। এবং অবশ্যই বাংলাদেশ ব্যাংক যেহেতু মার্কেটের উপর একটা বড় ভূমিকা রাখে, তাদেরকে অবশ্যই এই জায়গাটা অনেক বড় ভূমিকা রাখে, কারণ বাংলাদেশ ব্যাংক দেখেন, বাংলাদেশ ব্যাংক তো আসলে টাকার নিয়ামক, এটা সত্যি কথা আমাদের দেশের নিয়ম অনুযায়ী। কারণ আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এখনো মেজর পোর্শন চলে আসে কিন্তু ফাইন্যান্সের ব্যাংকিং সেক্টর থেকে, যদিও এটা হওয়া উচিত নয়। কারণ আপনি দেখেন যদি আমরা খেয়াল করে থাকি, যদি ব্যাংকিং সেক্টর থেকে যদি ইনভেস্টমেন্টটা খুব বেশি পরিমাণে হয়, সেটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য খুব পজিটিভ রেজাল্ট আনার কথা নয়। কারণ আপনি দেখেন একটা ইন্ডাস্ট্রি যখন হচ্ছে প্রথম দিক থেকে, সে কিন্তু আপনার তার উপরে একটা শিডিউল করে দেওয়া হচ্ছে 1 বছর বা 2 বছর গ্যাস্টেশন পিরিয়ড দেওয়ার পরে যে তুমি প্রতি মাসে মাসে এত টাকা করে দিয়ে যাবা উইথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল। একটা ইন্ডাস্ট্রি যখন নতুন হয় তাকে তো একটা জায়গায় আসতেও তাকে একটা মিনিমাম সময় দিতে হবে। আমি এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করবো, যেহেতু ব্যাংকিং সেক্টর এবং ইন্ডাস্ট্রির কথা আপনি বলছেন, তো বাট আমাদের বিরতি নিতে হচ্ছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব ফোরকান উদ্দিন, আপনি বিরতির আগে ব্যাংকিং সেক্টরের কথা বলছিলেন, যদি এই বিষয়টি নিয়ে আরেকটু বলতেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যাংকিং সেক্টর থেকে যে ফাইন্যান্সটা করা হয়, সেই লং টার্ম ফাইন্যান্সটা যেটা করা হয়, ব্যাংক নিচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্স কিন্তু দিচ্ছে লং টার্ম। এটা ব্যাংকের দিক থেকে ক্ষতি। অন্যদিকে যেহেতু কোম্পানিগুলো একটা সময়ের পরে তাকে লোনটা পে অফ করা শুরু করে দিতে হয়, তখন তাকে প্রিন্সিপাল সহ পেমেন্ট করতে হয়। ওইটা কোম্পানিগুলোর জন্য কিন্তু ওই চ্যালেঞ্জটা নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে যেটা করতে হবে যে লং টার্ম ফাইন্যান্সের ক্ষেত্রে যে ফাইন্যান্সগুলো হবে সেগুলো পুঁজিবাজার ভিত্তিক হওয়া উচিত। আর শর্ট টার্ম ফাইন্যান্স দ্যাট মিনস ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের ক্ষেত্রে যেসব জায়গাগুলো হবে সেগুলো কিন্তু আপনার ব্যাংক ভিত্তিক হওয়া উচিত। এটা হলো আমার অ্যানালাইসিস। আরেকটি বিষয় রয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং। একটা নিয়ে আগের যখন আপনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আপনি এটা নিয়ে আপনার ব্যাখ্যা বলছিলেন, কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং এর লাস্ট যে আপডেটটা আছে যে সংসদ থেকে আবার এটা আমরা যেটা দেখেছি ফিরে গেছে, তো আপনার কি মনে হয় এটা এমনিতে এত দীর্ঘ সময়, তার উপর সামনের প্রসিডিউরগুলোতেও তো আরো সময় সাপেক্ষ বলে মনে হচ্ছে, কিন্তু মার্কেটের জন্য কতটুকু জরুরি এখন? ওকে, দুটো কথা আমি বলতে চাই। সময় সাপেক্ষ বলেছেন আপনি, সময় সাপেক্ষ হলেও আমি যতটুকু বুঝি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি বা দেখেছি বিভিন্ন সময় পত্রপত্রিকায় বা বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে, যেটা আমি দেখেছি, এটা আসলে খুব রাইটলি ফেরত গিয়েছে। এখন কেন রাইটলি ফেরত গিয়েছে আপনি দেখেন, এই আইনটা যখন মন্ত্রী পরিষদের ক্যাবিনেটে পাশ হয়, সেই পাশ করা আইনটা যখন স্ট্যান্ডিং কমিটিতে গেল আপনার রিকমেন্ডেশনের জন্য, তখন এটার ভিতরে একটা বিশাল ডেভিয়েশন তৈরি হয়ে গিয়েছিল, যেটা মন্ত্রী পরিষদে পাশ হয়েছিল এবং স্ট্যান্ডিং কমিটির যে রিকমেন্ডেশন, দুইটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিফারেন্স তৈরি হয়ে গিয়েছিল। ওই অবস্থায় ওইটা গিয়েছিল। এবং মজার কথা হলো যে আমি আগে বিশ্লেষণ করেছি, সেম বিশ্লেষণ আবার আমি করতে চাই না, যে ওই ডেভিয়েশনগুলো এরকম ছিল যে যেটা কিছু রুলস আপনি স্পেসিফিকলি আমি বলেছিলাম। তো ওই জায়গাগুলোতে যেটা হয়েছে, ওই ডেভিয়েশনটার কারণে যেটা হতো, যেই উদ্দেশ্যে এফআরসিটা আজকে চাচ্ছে ইনভেস্টার্সরা, যে উদ্দেশ্যে চাচ্ছে সরকার, যে উদ্দেশ্যে চাচ্ছে আমাদের সুশীল সমাজ, যে উদ্দেশ্যে চাচ্ছে আমাদের অন্য লোকজন বা মার্কেট ইন্টারমিডিয়েট যারা মনে করছেন যে এফআরসিটা হয়ে গেলে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা রেগুলেশন হয়ে যাবে, সেটা পুরোপুরিভাবে ব্যাহত হতো। যে জায়গাগুলো ছিল, এত বেশি ডিসক্রিপেন্সি এবং এত বেশি ডিস্টোরশন নিয়ে এই আইনটা সংসদে গিয়েছে, ওই অবস্থায় ওই আইনটা ওখানে পাশ করাটা বোধহয় ওনারা ওয়াইজ মনে করেননি। এবং আমি বলবো যে ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই আইনটা যদি সংসদে পাশ হয়ে যেত, তাইলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের যে উদ্দেশ্যটা, সেটা পুরোপুরিভাবে ব্যাহত হতো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, দেখেন, একটা আইন ক্যাবিনেট থেকে পাশ হয়ে আসছে এবং এই আইনটা কিন্তু একটা হাইলি টেকনিক্যাল আইন। আমাদের যে স্ট্যান্ডিং কমিটিতে ওখানে যে মেম্বাররা ছিলেন, আমি দেখেছিলাম যে স্ট্যান্ডিং কমিটিতে কারা কারা ছিলেন। সো ওই স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিলেন, আমি যতটুকু বুঝছিলাম, খেয়াল করছিলাম, সেখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কেউ নাই, এই টেকনিক্যাল এক্সপার্ট কেউ ছিলেন না। তো যেখানে এরকম টেকনিক্যাল এক্সপার্ট কেউ ছিল না, সেখানে যখন কোনো চেঞ্জ আনতে হবে, তখন ওই সেক্টর এক্সপার্ট যারা আছে, ওই সেক্টর এক্সপার্টদের সাথে কিন্তু আপনার একটা আলোচনায় বসতে হবে, বসে তাদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে হবে। প্রশ্ন হলো যে এফআরসিটা হচ্ছে কি যেন টু রেগুলেট দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখন প্রশ্ন হলো, তাহলে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আমাদের দেশে রেগুলেট হয়েছে, এটা কারা করেছে? তাদের সাথে আমাকে বসতে হবে, বসে ওদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে হবে, শেয়ার করে তারপরে গিয়ে আমাকে আইনটা যদি কোনো ডেভিয়েশন আনতে হয় সেটা আনতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সময় সাপেক্ষ বিষয়টা আসলে যৌক্তিক, এই যৌক্তিক, ডেফিনেটলি যৌক্তিক। কারণ আপনি দেখেন, সময় সাপেক্ষ না, এটা যে ফেরত গিয়েছে সেটা যৌক্তিক। এই যৌক্তিকতার প্রসঙ্গে টেনতে গিয়ে আমি এই কথাটা বলছি যে ডেভিয়েশনগুলো এসেছিল, সেই ডেভিয়েশনগুলো ছিল একেবারেই মানে এটাকে উদ্দেশ্য ডিস্টোর্ট করতো। তো এই জন্য সেক্টর এক্সপার্টদের সাথে
সাথে ডিসকাশন না করে, তাদের ওপিনিয়ন না নিয়ে, তাদেরকে আমলে না নিয়ে যখন এটা সংসদে গিয়েছে, তখন দেখা গেল আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তিনি রিয়েলাইজ করলেন যে না, এটা এই অবস্থায় হয়তো আনা যায় না বলেই সংসদ, আমি বলবো থ্যাঙ্কস টু স্পিকার, থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার, থ্যাঙ্কস টু ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড ডেপুটি ফাইন্যান্স মিনিস্টার টু ব্যাক ইট ফ্রম দি সংসদ, যা ওনারা সংসদের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং এরপরে যখন এটা আবার আসবে, কারণ এটাকে পুনঃনিরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এটা যখন পুনঃনিরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তখন যাতে এটাকে যারা এটার সাথে রিলেটেড এবং যাদের এই 43 বছরের এক্সপেরিয়েন্স আছে টু রেগুলেট দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, তাদেরকে আমলে নিয়ে যাতে এটা করা হয়, তাদেরকে যাতে শোনা হয় এবং এটা যাতে সত্যিকার অর্থে জনগণের কাজে লাগে, ইনভেস্টরের কাজে লাগে, যে উদ্দেশ্যে যেটা করা হচ্ছে সেই উদ্দেশ্য সাধিত হয়, সেইভাবে যাতে আসে। এই আইনটা যাতে এইভাবে না হয় যে কোনো কোয়ার্টারের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটাকে প্রশ্রয় দেওয়া যাতে না হয়ে নিউট্রালি যাতে আইনটা হয়, যাতে করে দেশ এবং জনগণ উদ্দেশ্যে লাগে। আমি আরেকটা কথা একটু ছোট্ট করে আপনাকে বলতে চাই। আমি প্রায়ই দেখি যে আমাদের অনেকে মার্কেট ইন্টারমিডিয়ারি, আমাদের সুশীল সমাজ অনেকেই চট করে বলে দিচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দরকার। আমিও বলছি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দরকার, কিন্তু এই দরকার বলে পরে যখন এই আইনটা হচ্ছে, এটাকে ফলো আপ করাও কিন্তু আমার দায়িত্বের মধ্যেই থেকে যায় যে আমি যে কারণে এটাকে দরকার বলেছি সেই পারপাসটাকে এটা সার্ভ করছে কিনা। যদি এটাকে আমি ফলো আপ না করি, তাইলে কিন্তু এটা দরকার বলার অধিকার আমার থাকার কথা নয়। তো এই দৃষ্টিকোণ থেকে আমি ওই ব্যক্তিবর্গকে যারা আজকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়ে খুব বেশি সোচ্চার থাকেন, আমি ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা শুধু বলে দিয়েই ক্ষান্ত হবেন না, আপনারা এটা ফলো আপও রাখেন যে আপনারা যেই কারণে বলছেন, যে জাতির উদ্দেশ্যে আপনারা বলছেন, যে দেশের স্বার্থে আপনারা বলছেন, যে মার্কেটের স্বার্থে আপনারা বলছেন, যে রিপোর্টিংয়ের স্বার্থে আপনারা বলছেন, সেটা ঠিকমতো করা হচ্ছে কিনা নাকি অন্য কোনো উদ্দেশ্য সাধিত হচ্ছে, এটা আপনারা একটু ভালো করে দেখবেন এবং সরকারকে সহযোগিতা করেন যাতে সরকার তার ভিশন 21টা সমাধান করতে পারে, বরং সরকারকে এম্বারাস করার চেষ্টা করেন না এবং এটা যাতে সংসদ থেকে এরকম ফিরে না আসে, এরকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সেই দিকে ওনাদের লক্ষ্য রাখা উচিত। আমরা প্রত্যাশা করব। জনাব ফোরকানুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকবৃন্দকে অনেক ধন্যবাদ। এ ছিল আজকের মতো আলোচনা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।